সো উই আর ইন লাইভ। সো শুরু করে দিই। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে এলিট ফ্রিল্যান্সিং আড্ডায় চলে আসছে। ফ্রিল্যান্সার আড্ডাতে আসলে শুক্রবার হওয়ার কথা, বাট শুক্রবার আসলে আমি ঢাকার বাইরে ছিলাম, দ্যাটস আমরা একটু পোস্টপোন করে ফেলছি। সো আমার সাথে আছে আমাদের এলিট ফ্রিল্যান্সার আব্দুর রহিম তুষার, এবং তুষার মোটামুটি অনেক ওল্ড স্টুডেন্টদের মধ্যে একজন, এবং পাশাপাশি আমাদের ওয়েব ব্যাটালিয়ন এজেন্সিতেও কাজ করতেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ও প্রায় 37 ব্যাচ 60 ব্যাচ দুটো ব্যাচে মানে আমাদের স্টুডেন্ট ছিল, এবং এই পর্যন্ত 250-র উপরে কাজ কমপ্লিট করে ফেলছে, প্রায় $12,000 উপর আর্ন করে ফেলছে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার। সো তুষার, কি অবস্থা? তারপর হচ্ছে কিভাবে আসলে জার্নিতে আসা হইলো বা নিজেকে আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম তুষার, ফাইবার লেভেল 2 সেলার, আর সাথে হচ্ছে ওয়েব ব্যাটালিয়নে অ্যাজ এ প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেছি। আর শুরু হয়েছে অনেক আগে থেকে 2019 সালে 37 ব্যাচ দেওয়া কোঅর্ডিনেটর সাথে যাত্রা শুরু, আর চলতেছে এখন পর্যন্ত। পরবর্তীতে 60 ব্যাচে অবশ্য একটা কোর্স করছিলাম, আর আলহামদুলিল্লাহ এখনো জার্নি মানে চলতেছে আর কি। যেখানে যেখানে যে জায়গাটা হচ্ছে এক ভাইয়ার মাধ্যমে আর কি কোঅর্ডিনেটর বিষয়ে জানা, আর সেই জায়গা থেকেই মানে কোর্সে জয়েন করা। গ্রেট। ফ্রিল্যান্সিং এ আসার ইচ্ছাটা কেমন হয়েছে, বা এই জব সেক্টর, বা তুমি পড়াশোনা করতেছো, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছো, গ্রেট একটা অপশন সবার জন্যই। তো এইদিকে আসার আসলে ইচ্ছাটা কিভাবে ক্রিয়েট হয়েছে? ভাইয়া অনেক ছোটকাল থেকেই অনলাইনে ইনকাম করব এই একটা মানে ধারণা মাথায় ছিল। সবসময় চেষ্টা করতাম, বিভিন্ন ভিডিও দেখতাম যে কিভাবে ক্লিক করে ইনকাম করা যায়, কিভাবে ভিডিও দেখে ইনকাম করা যায়। একটা অনেক চেষ্টা করতে করতে এক সময় আমার এক বড় ভাই কোডনবিডি বিষয়ে আমাকে জানালো যে এখানে হচ্ছে একটা ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য। আর কোর্স করলাম 37 ব্যাচে। তারপর আর কি মানে সেই জায়গা থেকে কি ফ্রিল্যান্সিংটা চলতেছে। গ্রেট। সো যারা পরে জয়েন করছে আবার জানাই দিচ্ছি, আমাদের সাথে আছে কোডবিডির এলিট ফ্রিল্যান্সার, কোডবিডি 37 এবং 60 ব্যাচের স্টুডেন্ট আব্দুর রহিম তুষার। এবং তুষার অলমোস্ট 250-র উপরে কাজ কমপ্লিট করে ফেলছে ফাইবার মার্কেট প্লেসে, এবং প্রায় অ্যামাউন্টটা কত আর্নিং এর? 12,000, রাইট? $12,000 ইনকাম করে ফেলছে জাস্ট উইদিন 2.5 ইয়ার্স, অল্প সময়ের মধ্যে। এবং পাশাপাশি আমাদের ওয়েব ব্যাটালিয়ন এজেন্সিতে কাজ করতেছে। সো অনেক কিছু জানার আছে ফাইবার নিয়ে। সো যারা ফাইবারে জাস্ট নতুন বা ফাইবারে মাত্র কাজ করা শুরু করছো, তাদের যদি কোনো কোয়ারিজ বা কোনো কোয়েশ্চেন বা কোনো ট্রিক্স জানার থাকে, ইউ ক্যান আস্ক আস। আমাদের লাইভে কমেন্ট করে দিলে আমরা কমেন্টগুলো পিক করে আমাদের গেস্টের কাছ থেকে আনসার নিয়ে নেওয়ার চেষ্টা করব। সো ফাইবারে নাওএডেজ একটা অ্যাকাউন্ট গ্রো করতে একটু সময় লাগে। তোমাদের সময় আসলে প্রপারলি আসলে কাজ করে গেলে খুব বেশি সময় লাগতো না, বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি, যেটা হচ্ছে আমাদের ব্যাচ চলাকালীন 1 মাসের মধ্যেই দেখা যেত 60-70% স্টুডেন্ট প্রথম কাজটা পেয়ে যেত, এবং পরবর্তী 6 মাসের মধ্যে মোটামুটি যারাই লেগেছিল তারা তাদের 90%-এর মতোই মার্কেট প্লেসে আসলে কিছু না কিছু কাজ পেয়ে যেত। 10টার উপরে কাজ কমপ্লিট করতে এরকম প্রায় 30% স্টুডেন্ট ছিল, এবং আফটার 1 ইয়ার দেখা যায় এদের মধ্যে খুব ভালো একটা পজিশন অনেকে চলে যায়। এখন একটু কম্পিটিশনটা বাড়ার কারণে, নির্দিষ্ট কিছু নিশে অনেক ফ্রিল্যান্সার ঢোকার কারণে আমাদের কম্পিটিশনটা একটু বেড়ে গেছে, এবং তোমাদের সময় কিন্তু জিনিসগুলো অনেক ইজি ছিল, এবং সেই সময় যারা অ্যাকাউন্টটা গ্রো করে ফেলছে খুব বেশি সময় লাগেনি। সো ফাইবারে আসলে আমরা ফাইবার ক্র্যাশে অনেক কিছু দেখাই, বা আমাদের অনেক ইনফরমেশন শেয়ার করি। তার মধ্যে সবাই যে আসলে সবকিছু কাজে লাগায় তা না। তোমার ক্ষেত্রে গিগের মার্কেটিং বলি, গিগের আমাদের ফোরামের কাজ, তারপর হচ্ছে গিগগুলোতে অ্যাক্টিভ থাকার কাজ, অনেক কিছু দেখাইছি আমরা। সো সো তোমার কাছে কি মনে হয়েছে, কোন জিনিসটা আসলে ট্রিকি ব্যাপার ছিল, বা কোন জিনিসটা একজন নতুন ফ্রিল্যান্সার যে ফাইবারে কাজ করতেছে তার জন্য খুব ইফেক্টিভ? ভাইয়া একদম ভালো মতো মনে আছে, যখন আপনি 37 ব্যাচে আমাদের ফাইবার কাছে নামালেন, সেই টাইমে আপনি একটা কথা বলছিলেন যে আমি যেটা বলবো সেটাই করতে হবে, আমি যে মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সেটা কথা মাথায় ছিল। আর আপনি বলছিলেন হচ্ছে গিগ ভালো মতো দিতে হবে, 7টায় গিগ দিতে হবে, সাথে হচ্ছে মার্কেটিং এ রেগুলার লাগা থাকতে হবে, সাথে হচ্ছে ফোরামে টাইম দেওয়া লাগবে। এগুলো হচ্ছে খুব ভালো মতো ফলো করছি। গিগের পিছনে অনেক টাইম দিছি, ইভেন একটা গিগের পিছনে আমি সারা রাত টাইম দিছি একটা গিগ রিসার্চ করে একটা গিগ পাবলিশ করার জন্য। তো আর পরবর্তীতে হচ্ছে গিগ মার্কেটিং প্রচুর পরিমাণে করতাম, মানে আপনি বলতেন হচ্ছে সকাল অথবা সন্ধ্যা 2 টাইমে রেগুলার পোস্ট করে যেতে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলোতে। তো সেই হিসাবে রেগুলার পোস্ট করতে থাকতাম। পাশাপাশি হচ্ছে আমাদের সময়তে একটা বিষয় ছিল যে গিগ রিকোয়েস্ট, মানে
বাইরে রিকোয়েস্ট ছিল। তো বাইরে রিকোয়েস্ট থাকার কারণে আমার প্রথম কাজ কিন্তু বাইরে রিকোয়েস্ট থেকে আসছে। তো সেজন্য আর কি আমাদের বাইরে রিকোয়েস্টটা অনেক বেসিক একটা বিষয় ছিল, বর্তমানে যেটা ফাইবার উঠে এখন আর ফেলছে, নাই এই জন্য আমাদের রিকোয়েস্ট একটু সমস্যা হয়। আনফরচুনেটলি। জি রাইট, নতুনদের জন্য একটু সমস্যা, এক্স্যাক্টলি। সো অনেকে কমেন্ট করছে ফেসবুক থেকে, ফিরোজ, হৃদয় কংগ্রেচুলেশন জানাইছে, রাহাত মিয়া, মহিউদ্দিন ভাইয়া, বিপুল ভাইয়া, হাসান, সজীব ভাইয়া, হৃদয়, দেন হচ্ছে মিজানুর। একটা কোয়েশ্চেন আছে, হৃদয় ভাইয়া কোয়েশ্চেন করছে, প্রথম অর্ডার পেতে কেমন সময় লাগছিল? ভাই আমার প্রথম অর্ডার পেতে 45 দিন সময় লাগছিল। আর আর প্রথম নক পাইছিলাম আমি গিগ খোলার 18 ঘন্টা পর। 18 ঘন্টা পর, অল্প সময় নক, যদিও এবং সেটা মোটামুটি এখন বলবো অর্ডারটাও খুব দ্রুতই পাইছিল। এখন আসলে নতুনদের আসলে সময় লেগে যায়, 1 মাস 1.5 মাস 2 মাস সময় লেগে যায় প্রথম অর্ডারটা পাওয়ার জন্য। সাদিয়া, অল দ্য বেস্ট। আচ্ছা, ফিরোজ ভাই একটা কোশ্চেন করছে যে মোটামুটি 6টা অর্ডার কমপ্লিট করছে, আরো কিছু সাজেশন দেন যাতে ফাইবারে বেশি বেশি অর্ডার পাওয়া যায়। আর অনেকে দেখে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, এটা খুব ভালো একটা ব্যাপার। সো সাধারণত অ্যাকাউন্ট ডিজেবল গুলো টস ভায়োলেশনের কারণে হয়। আমরা একটু আমাদের গেস্টের কাছ থেকে শুনি, তোমার কাছে কি কি জিনিস মনে হয়েছে যে জিনিসগুলা করা উচিত না ফাইবারে, যেটা আমরা অনেকে করার চিন্তা ভাবনা বা চেষ্টা করে থাকি? ভাই সর্বপ্রথম হচ্ছে মানে কোনো অর্ডার নেওয়া যাবে না, কাস্টম ভাবে কোনো অর্ডার নেওয়া যাবে না। যে অর্ডার কাস্টম অর্ডার নিচ্ছে হয় আজকে অথবা 1 বছর পরে হলেও সে অ্যাকাউন্টটাকে মানে রেস্ট্রিক্ট করে দিচ্ছে ফাইবার। তো প্রথম কথা হচ্ছে কখনো হচ্ছে কাস্টম অর্ডার নেওয়া যাবে না। স্প্যামিং টাইপের কোনো মানে লিঙ্ক শেয়ার করা যাবে না। যে অনেক সময় দেখা যায় আমরা মার্কেটিং করতে যেমন কিছু করি, যেমন হচ্ছে রেগুলার এমন ভাবে মানে লিঙ্কগুলো মানে শেয়ার করতে থাকি, দেখা গেল এগুলো টস ভায়োলেশনের বাইরে চলে যায়, এগুলো হচ্ছে এবার শেয়ার করা উচিত না। সো মার্কেটিং এর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর পাশাপাশি হচ্ছে আর ক্লায়েন্ট বাইরে নেওয়া কখনোই যাবে না। রাইট। আমরা দরকার পড়লে ক্লায়েন্টের সাথে আমি বাইরে যোগাযোগ করতে পারি, বাট কখনোই ক্লায়েন্টের সাথে এই মানে এই চুক্তিতে আসা যাবে না যে না আমি হচ্ছে পেমেন্টটা বাইরে নিব বা এরকম অর্ডারটা বাইরে নিব। এক কথাই যেন আমি সবসময় যেটুকু যা করা দরকার সম্পূর্ণ ফাইবারের মধ্যে করতে হবে, উইদাউট মার্কেট প্লেস কোনো কিছু করা যাবে না। যাবে না, তাহলে রাইট। ইনশাল্লাহ ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তো তুমি পড়াশোনা প্লাস হচ্ছে এই যে আবার আমাদের ওয়েব বেটেলে কাজ করতেছো, প্লাস হচ্ছে মার্কেট প্লেসেও কাজ করতেছো, সবকিছু আসলে ম্যানেজমেন্ট করা খুব মানে টাফ আমার কাছে যেটা মনে হয়েছে। আমি নিজেও অনেকবার ফলো আপ করছি তোমাকে। তো এই জিনিসগুলো ম্যানেজ করতে যারা নতুন আছে বা যারা আসলে পড়াশোনা করতেছে পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চায়, বা জব হোল্ডার আছে তারা পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং করতে চায়, হোয়াট উইল বি দ্য সাজেশন ফর ইউ, ফর দেম অ্যাকচুয়ালি? ভাই অ্যাকচুয়ালি এই বিষয়টা হচ্ছে একটু যথেষ্ট কষ্টদায়ক হয়, কারণ দেখা যায় যে আমার পড়াশোনা আছে, আবার এদিকে আমি বেটেনারি যেহেতু জব করতেছি, পাশাপাশি হচ্ছে আমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। সো এই ক্ষেত্রে নতুন যারা কাজ করতেছে তাদের অলওয়েজ একটা টাইম ম্যানেজমেন্টটা সব থেকে বেশি দরকার। পাশাপাশি হচ্ছে একটা টিম যদি তার থাকে, এই কাজটা তার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। যেমন মানে আমার বর্তমানে আমার যে ফাইবারের কাজ আসে সেগুলো আমি মানে আমার টিমের মাধ্যমে কাজগুলো করাই থাকি, পাশাপাশি হচ্ছে বেটেনারি কাজটা আমি নিজে করতেছি। আর পড়াশোনা একটু কষ্ট হলেও চালিয়ে যেতে হচ্ছে আর কি, এটা মানে কিছু মেনে নিতে হবে আর কি, কিছু করার নেই। এটা সম্পূর্ণ টাইম ম্যানেজমেন্ট আর টাস্ক ম্যানেজমেন্ট এগুলো রেগুলার করতে থাকলে আশা করা যায় যে একটা ভালো কিছু সম্ভব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, সো অনেকগুলো কমেন্ট চলে আসছে। মোহাম্মদ ভাই কোশ্চেন করছে যে হাউ ক্যান আই গেট আপ। আচ্ছা, আমরা আসতেছি এই পয়েন্টটাতে। কোন ব্যাচে অ্যাডমিশন হয়েছে জানতে চাইছে সাকিব ভাইয়া জানতে চাইছে কোন ব্যাচে অ্যাডমিশন, মানে অ্যাডমিশন 37 এলিমেন্টারি জেড 37 এলিমেন্টস কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা, আমাদের তখন হচ্ছে আমাদের এলিমেন্টর এবং জেড এলিমেন্টস নামে একটা কোর্স ছিল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের পরবর্তীতে এলিমেন্টর সবাই ব্যাচে অ্যাডমিশন নিছে। সাবির ভালোবাসা জানাইছে, হৃদয় কনগ্রাচুলেশন জানাইছে। আচ্ছা, এট এ টাইম কয়টা গিগ খুলতে পারবে জানতে চাইছে আব্দুল্লাহ নোমান। নতুন অবস্থায় আমরা 7টা গিগ করতে পারবো, আফটার লেভেল 1 আমরা 10টা গিগ করতে পারবো, এবং আমাদের লেভেল বাড়ার সাথে সাথে আস্তে আস্তে গিগের পরিমাণ বাড়ায় নিতে পারবো আমরা। আচ্ছা, ফার্স্ট ডলার কত, মানে ফার্স্ট অর্ডার কত ডলারের ছিল? সাইম রানা আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট জানতে চাইছে। আমার ফার্স্ট অর্ডার ছিল $10। $10, গ্রেট। আচ্ছা, তারপর হচ্ছে এখন এভারেজ মানে আমাদের অর্ডারের প্রাইস কত হইছে তোমার? ভাই এভারেজ অর্ডারের প্রাইস এখন 50 প্লাস, মানে আচ্ছা, এই যে 54 এভারেজ 55 সেলিং এরকম। প্রাইস, এটা ইনক্রিজ করার জন্য কিছু ট্রিক্স যদি শেয়ার করতাম। ভাই এই ক্ষেত্রে আমি কয়েকটা ট্রিক্স অলওয়েজ ফলো করি। যেমন হচ্ছে এফওবির একটা পোস্ট দেখার পর অনেকটা বেশি জিনিসটা ফলো করা শুরু করছি, এরকম যে আমি হচ্ছে কোয়ান্টিটির জায়গায় না যায় কোয়ালিটির দিকে ফলো করতেছি। আর যখন কোয়ালিটির দিকে ফলো করতেছি দেখা যায় যে আমি $50 একটা কাজ ছাড়তেছি, আবার এদিকে $200 একটা কাজ দিচ্ছি। $50 2-3টা কাজ ছাড়া আমি একটা $200 বা $300 একটা মানে কাজ দিচ্ছি। মানে যেহেতু ইভেন সেই কাজটা ভালো মতো করার পরেও দেখা যায় যে আবার রিটার্ন ক্লায়েন্টও হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা। সো অলওয়েজ আমরা ফলো করতে বড় হচ্ছে কোয়ালিটিটা ভালো হয়। কোয়ালিটি ভালো হলে এমনি পরবর্তীতে আমাকে ক্লায়েন্ট খোঁজা লাগবে না, পরবর্তী নিজে মানে অটোমেটিক ক্লায়েন্ট আসতে থাকবে।
এখানে আবার একটা ব্যাপার আছে, আমি যদি আসলে কিছু ক্লায়েন্ট ছেড়ে দিই আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডাউন হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এই দুটোর ব্যালেন্সিংটা কিভাবে করা যায় আসলে? ভাই এই বিষয়টা হচ্ছে দেখা যায় যে আমার গিগ তো হচ্ছে ই কমার্সের উপর, আর দেখা যায় ই কমার্সে তো ছোট অর্ডার খুবই কম আসে। আর অলওয়েজ আমি ফলো আমার গিগ গুলো দিয়ে রাখছি এরকম যে $50 নিচে খুবই কম মানে বেস থাকে এই রিলেটেড। যেমন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজ দিয়ে রাখছি, ল্যান্ডিং পেজের জন্য $50 দিয়ে রাখছি, আর দেখা যায় যে উপরে 150 বা $200। আর আমার একটা জিনিস খেয়াল করছি, ম্যাক্সিমাম অর্ডার আসে হচ্ছে যেটা হচ্ছে মিড ভ্যালু থাকে, যেটা বেসিক আর হায়ার হায়ার মিডে যেটা থাকবে সেইটাতে আমি দেখি ম্যাক্সিমাম মানে ক্লায়েন্ট ইন্টারেস্ট হয় আর কি। সো আচ্ছা আমার আচ্ছা আচ্ছা। অলওয়েজ ফলো করা দরকার যেন হচ্ছে মিডের যে প্রাইসটা থাকে সেটা যেন অবশ্যই একটা বেস্ট মানে থাকে। মানে ওটার প্রাইসটা যাতে মোটামুটি আমার একটা ভ্যালুয়েবল প্রাইস থাকে। আর প্রাইস চেঞ্জিং এর ক্ষেত্রে একটা প্রবলেম, অনেক সময় গিগের র্যাঙ্কটা হারায় যায়, এই জিনিসটা কেমনে ম্যানেজ করছো? ভাইয়া আমি এই কি এটা ম্যানেজ করছি যখন আমার যখন যে গিগটা বর্তমানে র্যাঙ্কে আছে সেটার প্রথম ভ্যালু ছিল হচ্ছে $15। সো আচ্ছা আচ্ছা। যখন দেখলাম যে এইটা তো আমার হচ্ছে না, এটাতে অনেক বেশি কাজ করা লাগতেছে কিন্তু দেখা যায় যে আর্নিংটা ঠিক মতো আসতেছে না। তো সেই জন্য আমি যখন আমার 2-3টা অর্ডার যখন রেগুলার থাকতো তখন আমি প্রাইসটা ইনক্রিজ করে দিছি। পরবর্তীতে হচ্ছে সেই কাজগুলো তো ভালো মতো করছি, পাশাপাশি হচ্ছে যেগুলো খুব মানে ভালো মতো কি মার্কেটিং করতে থাকতো আর কি। তার কারণে দেখা যায় যে কিছুদিনের জন্য হয়তো বা একটু ডাউন খাইতো কিন্তু পরবর্তীতে আবার ঠিকই আবার আবার ঠিক হয়ে আগের যেত। জায়গায় চলে যেত। চমৎকার চমৎকার। তো কানিজ ফাতেমা কংগ্রেচুলেশন জানাইছে। আচ্ছা, আলিফ আন্দালিব কেমন আছে জানতে চাইছে। আচ্ছা, কোডিং বিডির আলহামদুলিল্লাহ। কারণে অল্প সময়ে $4,500 এবং লেভেল 1 পেয়ে গেছে, গ্রেট। 4 মাসের মধ্যে আমাদের ইথিক্যাল হ্যাকিং ব্যাচের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। সো এটা আমাদের জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার। অনেক স্টুডেন্ট আসলে যারাই আসলে গাইডলাইন তো সবাই পায়, গাইডলাইন আসলে প্রপারলি ফলো করে খুব কম। যারাই ফলো করতেছে মোটামুটি একটা সময় পর, এটা এরকম না যে ইনস্ট্যান্টলি ওয়ার্ক করবে বা ইনস্ট্যান্টলি মার্কেট প্লেসে সাকসেসফুল হয়ে যাবে। যারা একটু সময় ধরে লেগে থাকতেছে, গাইডলাইন ফলো করতেছে, তারা আস্তে আস্তে ভালো করতেছে। যার উদাহরণ হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল, প্রায় 4 মাসের মধ্যে $4,500 মতো ইনকাম করে ফেলছে। শুভকামনা ভাইয়া। আচ্ছা, আর কনগ্রাচুলেশন জানাইছে শামীম ভাইয়া। আচ্ছা, হৃদয় 7টা গিগ দেওয়া উচিত আমাদের। রফিক ভাইয়া জানতে চাইছে কি নিয়ে কাজ করো? ভাই আমি ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স এই তিনটা সিএমএস নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা, গ্রেট। এখন ফিউচার প্ল্যান অনেক বড় একটা ব্যাপার। এইটা ডিসাইড করা অনেকে অনেকে হয় কি, আমরা কাজ করতেছি ফ্রিল্যান্সার হিসাবে, তো এই জায়গাটা থেকে নতুন কোন জায়গায় যাব বা গোল করতেছি, কাজ আসতেছে এরকম, বাট কোনো গোল বা এরকম কোনো ফিক্সড কিছু জিনিস থাকে না, বা থাকলে ওইটা এক্সিকিউট করার মতো সময় থাকে না। কারণ যারা ফ্রিল্যান্সার আছে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট ফেস করতে হয়, প্রচুর পরিমাণ ক্লায়েন্টকে হ্যান্ডেল করে কাজ কমপ্লিট করে দিনের পর দিন আগায় যায়। বাট আই থিঙ্ক একটা ক্লিয়ার গোল বা একটা টার্গেট সবার থাকা উচিত। ঠিক আছে, এখন হইলো না, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর আমি আসলে এরকম একটা জায়গায় যেতে চাই। এক্সপানশনের ব্যাপার স্যাপার থাকে। নিজেরা এখন সলোপ্রেনার আছি, আস্তে আস্তে আমরা অন্টারপ্রেনার লাইফে যাওয়ার জন্য চেষ্টা করব, এরকম কিছু প্ল্যান থাকা উচিত আর কি। ইনিশিয়ালি হয়তো আমার অ্যাকাউন্টটা গ্রো করা পর্যন্ত আমি কাজ করে গেলাম, তারপরে এরকম একটা প্ল্যান এক্সিকিউট করা উচিত। সো এরকম কোনো প্ল্যান আছে কিনা তুষার? ভাই আমার যদি সব মানে একটা গোল যেটা সবাই থাকে সেটা আমারও আছে, আমার নিজস্ব একটা এজেন্সি বিল্ড আপ করার ইচ্ছা আছে। পাশাপাশি হচ্ছে গোল হিসাবে আমি আপাতত যদি শর্ট টার্ম গোল ধরি সেটা হচ্ছে ফাইবারের পাশাপাশি যেন আমার মার্কেট প্লেসের বাইরে যেন আমি কাজ পাই, এই রিলেটেড একটা বেস তৈরি করার চেষ্টা করতেছি। যেন হচ্ছে আমার অ্যাকাউন্ট অলরেডি একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, যেটা অনেক বেশি আমার জন্য কষ্টদায়ক ছিল 11 মাস আগে। সেটা আচ্ছা আচ্ছা। ওভারকাম করতে আমার যথেষ্ট বেশি মানে প্রবলেম হয়েছে। পরবর্তীতে আর কি আলহামদুলিল্লাহ এটা করতে পারছি। বাট মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কখন থাকছে কখন যাচ্ছে এটা অনেক বেশি মানে বিষয় একটা ফ্যাক্ট কাজ করে। সো আমি কাজ করতেছি যেন হচ্ছে পরবর্তীতে আমার অ্যাকাউন্ট ডিসেবল হলেও যেন আমি পরবর্তীতে কাজ পাই, আমার একটা এক্স্যাক্টলি। স্ট্রং বেস তৈরি হয়। এই জন্য আমার লিঙ্কডইন, আমার ইনস্টাগ্রাম, আমার টুইটার খুব ভালো সোশ্যাল মতো মিডিয়াতে। রেডি করার চেষ্টা করি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমি খুব ভালো মতো রাখতেছি যেন হচ্ছে আমি আউটসাইড ক্লায়েন্ট গুলো আমি ধরতে পারি। ইভেন আলহামদুলিল্লাহ একটা কথা চলতেছে, আশা করি যে এটা কনভার্ট করতে পারবো। এক্স্যাক্টলি, এটা আসলে এখন সব ফ্রিল্যান্সারের আসলে একটা অল্টারনেটিভ ভার্সন তৈরি করে ফেলা উচিত, যেটা একটা অপরচুনিটি। আমার হয়তো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সবসময় যে সমানভাবে গ্রো করবে তা না, বা সবসময় আমার যে ভালো আর্নিং থাকবে তাও না। তো এই ক্ষেত্রে হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ফেসবুক, এগুলোকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি,
এইখান থেকে কিন্তু ক্লায়েন্ট গ্র্যাবিং এর একটা চমৎকার অপরচুনিটি থাকে। যদিও অনেক ফেক ক্লায়েন্ট থাকে এই সমস্ত জায়গায়, বাট ফেক ক্লায়েন্ট যদি আমরা বুঝতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, তাহলে এই সোশ্যাল মিডিয়াগুলো থেকে লং টার্ম কিছু ক্লায়েন্ট পিক করা সম্ভব। তবে এনাফ পরিমাণ আমার পোর্টফোলিও বা আমার ওয়েবসাইট খুব সুন্দরভাবে রেডি থাকতে হবে, স্মার্টলি কিছু মার্কেটিং করতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন আসছে ভাই, বিপুল ভাই কোশ্চেন করছে যে আমাদের ফ্রি পিকের জন্য তৈরি করা যে জিনিসগুলো সেগুলা অন্যান্য জায়গায় শেয়ার করতে পারবো কিনা। যদি আমার নিজের কন্টেন্ট হয় আমি অবশ্যই পারবো, আর যদি ফ্রি পিক প্রিমিয়াম হয় সেক্ষেত্রে ফ্রি পিকের রুলসটা আমার জানা নাই, একটু দেখে নিতে হবে। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন আছে কাউসার ভাই, ফাইবার সার্চ থেকে গিগ ডাউন করে দেয় কেন? আচ্ছা, তো আচ্ছা তোমার কাছে কি মনে হয়? ভাইয়া, গিগ ডাউন করার প্রথম রিজন হচ্ছে আমি একটা কাজ করলাম ক্লায়েন্টের, সেই ক্লায়েন্ট কতটুকু খুশি তার সেটা হচ্ছে তার প্রাইভেট ফিডব্যাকের উপর নির্ভর করে। আর এক্স্যাক্টলি। সাথে হচ্ছে মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মার্কেটিং যদি সে অফ করে দেয়, অবশ্যই মানে দেখা গেল যে ৩-৪ দিন দেখলো যে না আমার এটা ঠিক আছে, বাট একটা সার্টেন টাইম যাওয়ার পর দেখবে যে অটোমেটিকলি সেই ফল করছে। পাশাপাশি হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাকের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট ডাউনের বিষয়টা। সাথে হচ্ছে এক্স্যাক্টলি। তাছাড়া মান্থলি 24 আওয়ার অ্যাক্টিভ থাকাটা অনেক বেশি দরকার। নিজে না পারলেও যেন হচ্ছে আরেকজনের মাধ্যমে হলেও 24 আওয়ার যেন কভার করে, এরকম কিছু। কভার করা যায়। সো দুটোটা মার্কেট প্লেসে, ফাইবার বলে আপওয়ার্ক বলে অন্যান্য সমস্ত মার্কেট প্লেসে, প্রাইভেট এবং পাবলিক ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের ক্লায়েন্টের তো পাবলিক ফিডব্যাক দেয়, এর পাশাপাশি কিন্তু মার্কেট প্লেসগুলো আবার প্রাইভেট ফিডব্যাক নেয়। সো এইটা খুবই মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমাদের ক্লায়েন্টের আসলে হ্যাপিনেস ছাড়া আসলে অ্যাকাউন্ট গ্রো করা বা আমাদের গিগগুলো র্যাঙ্ক করা রিয়েলি টাফ। পাশাপাশি যদি ক্যান্সেল হয়ে যায় বা যদি আমি রেটিং খারাপ খেয়ে যাই, তখন দেখা যায় গিগগুলো ডাউন হয়ে যায়। বাট যদি মেজর কোনো ভায়োলেশন না করি, সেক্ষেত্রে আস্তে আস্তে 2 মাস 2.5 মাস পর আবার হয়তো গিগগুলো ব্যাক করে। এটা আমাদের প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তাছাড়াও গিগের যদি র্যাঙ্ক হারা যায়, সেক্ষেত্রে আমরা সাপোর্টে কথা বলতে পারি কোনো ভায়োলেশন হয়েছে কিনা, বা যদি ওরা বলে যে গিগটা অ্যাক্টিভ আছে, ফাইন, আমরা জাস্ট আমাদের মতো করে গোত্র করবো, আস্তে আস্তে আবার গিগগুলোকে র্যাঙ্ক করা যাবে। রাহিম চৌধুরী কমেন্ট করছে, আপনাদের দেখে খুব ভালো লাগতেছে। আচ্ছা, হৃদয় শেখ জানতে চাইছে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন শেয়ার করার জন্য। সো অলরেডি কিছুটা শেয়ার করছে, তারপর যদি কিছু বলতে চাও তুষার। ভাই, টাইম ম্যানেজমেন্টটা শেয়ার করা বলতে এখন আপাতত যেহেতু ওয়েব ব্যাটালিয়নে আছি, আমার ম্যাক্সিমাম টাইমটা এখন ওয়েব ব্যাটালিয়নে যাচ্ছে। সাথে হচ্ছে কিছু টাইম আমি বের করছি যাতে হচ্ছে আমার মার্কেট প্লেসে দেওয়া যায়। সাথে হচ্ছে আমার কাজগুলা হচ্ছে একটা টাইম নিয়ে ভাগ করে নিছি, যেন এই টাইমে এই কাজটা করা হয়। প্রত্যেকটা কাজ একটা আলাদা সময় ভাগ করা আছে আর কি। এক্স্যাক্টলি, চমৎকার। এটা আচ্ছা, নিজের উপর লিখন, সম্পূর্ণ। নিজের উপর, রাইট। তো লিখন প্রকৃতি কোশ্চেন করছে, আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট একটা গিগ এডিট করার পর সার্চে খুঁজে পাচ্ছে না, এটা কমন সমস্যা আমাদের। যদি র্যাঙ্ক করা কোনো গিগ থাকে, সেগুলো এডিট করার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে। আচ্ছা, এটা আস্তে আস্তে আবার ব্যাক করবে, আপাতত কিছু এই জন্য করার ভাই দরকার, আমরা জাস্ট তাকে হচ্ছে রেগুলার সোশ্যাল মিডিয়াতে তাকে অ্যাক্টিভ থাকতে হবে, মার্কেটিং পাশাপাশি অ্যাক্টিভ অ্যাকাউন্টে। থাকতে হবে। মার্কেট প্লেসের অ্যাকাউন্টে এবং সোশ্যাল মিডিয়ায় কিছু মার্কেটিং করলে আস্তে আস্তে হয়তো আবার ব্যাক করবে। আচ্ছা, গিগ সেম প্ল্যাটফর্মে, একটা কোশ্চেন হচ্ছে আমিরুল ভাইয়া, গিগ সেম প্ল্যাটফর্মে কি একই গিগ বারবার দিয়ে মার্কেটিং করাটা ঠিক হবে? সেম প্ল্যাটফর্মে একই গিগ, প্ল্যাটফর্ম বলতে কি এটা সোশ্যাল মিডিয়া বোঝাচ্ছে? প্ল্যাটফর্ম বলছে কিনা? হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন মার্কেটিং করব, তখন একই গিগের মার্কেটিং বারবার করবো কিনা। আমাদের মার্কেটিং অনেকগুলো স্ট্র্যাটেজি আমরা স্টুডেন্টদেরকে দেখাই, আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও পাওয়া যাবে, ইনফরমেটিভ কিছু ব্লগ, কেস স্টাডি টাইপের কিছু মার্কেটিং, বা আমার পোর্টফোলিও টাইপের কিছু মার্কেটিং। এভাবে যদি আমরা সাজায় গুজায় করতে পারি, গিগ আসলে আমি গিগের ছবি দিলাম, গিগের লিঙ্ক দিয়ে মার্কেটিং, এটা এখন আসলে ওভাবে ওয়ার্ক করে না। সেক্ষেত্রে ইনফরমেটিভ বা নতুন কোনো আপডেট আসছে, আমি হয়তো এলিমেন্টর এক্সপার্ট ধরা যাক, এলিমেন্টরের নতুন কোনো একটা আপডেট আসছে, বা আমি শপিফাই এক্সপার্ট, শপিফাই নতুন কোনো একটা অ্যাপ আসছে, এই আপডেটগুলো যদি রেগুলার বেসিস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যায়, বা নতুন কোনো ফিচার আসছে, এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যেতে পারে। অথবা আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, এটা একটা কেস স্টাডি তৈরি করলাম, কিভাবে করছি, কটা পেজেস ছিল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল, এই জিনিসগুলো যদি ওভাবে মার্কেটিং করা যায়, সাথে আমি লাস্টে আমার গিগের লিঙ্কটা শেয়ার করে দিতে পারি, তাহলে মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে একটা 1.5-2 ঘন্টার একটা ভিডিও আছে, ইউ ক্যান ফলো দ্য ভিডিও। সাকিব আমাদের গত লাইভের এলিট ফ্রিল্যান্সার ছিল, একসাথে দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, রাহিম চৌধুরী, জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায় কিভাবে, বিপুল কোশ্চেন করছে, এটা একটু টাফ। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। আমি 2013-14তে যখন মার্কেট প্লেসে কাজ করতাম, তখন তখন হচ্ছে আমি ওডেস্কে কাজ করতাম আর কি তখন। এবং তখন আমি জব করতাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম। তো ওই জবে আমার সন্ধ্যা 7টা বেজে যেত বাসায় আসতে আসতে।
তারপর আমি দেখা যেত যে ওই 7টা থেকে শুরু করে একদম রাত 3টা 4টা পর্যন্ত আমি চেষ্টা করে যেতাম মার্কেট প্লেসে, এবং মোটামুটি ভালো একটা ফিডব্যাক আসতো। এবং একটা সময় দেখি আমার মাল্টি ন্যাশনাল একটা কোম্পানির স্যালারিকে এক্সিড করে গেছে মাত্র 5-6 ঘন্টা সময় দেওয়া অ্যাকাউন্ট। এবং ওই অ্যাকাউন্টের আর্নিংটা তখন ফ্লেক্সিবল ছিল, কোনো মাসে $1000, কোনো মাসে $800, এরকম ফ্লেক্সিবল ছিল। তো আমি আসলে ওয়েট করতেছিলাম যে আমার আসলে $1-1500 কখন কন্টিনিউয়াসলি আসা শুরু করবে। তো আমি 2014 কথা বলতেছি, অনেক আগে। তো তারপরে আমি দেখলাম একটা সময় পর, মোটামুটি 1.5 বছর 2 বছর পার হওয়ার পর একটা কন্টিনিউয়াস আর্নিং আসতেছে, যে আমি এটা লিমিট সেট করে দিলাম যে $1500 নিচে নামতেছে না। তখন আমি থিঙ্ক করলাম যে না, আমি এই অ্যাকাউন্টটা সিরিয়াসলি নিব, এবং তখন আমি আসলে জবটা লিভ করার মতো সাহস করি। তখন আসলে ফ্রিল্যান্সিং এতটা জনপ্রিয় ছিল না। এখন এখন যেরকম একটা হাইপ তৈরি হয়েছে, বাবা মারা বুঝে, আত্মীয় স্বজনরা বুঝে, তখন এই অবস্থা ছিল না। তখন অনলাইনে কাজ করা এই জিনিসটাই আসলে কেমন জানি লাগতো মানুষের কাছে। হ্যাঁ, ল্যাপটপে বসে আছি, কি করতেছি না করতেছি। তো তখন আমার জন্য অনেক একটা সাহসী ডিসিশন ছিল। আলহামদুলিল্লাহ ওই ডিসিশনের পর এই পর্যায়ে চলে আসতে পারছি। আচ্ছা আচ্ছা তুষার, যেই কথাটাতে আসলাম, ফ্যামিলি ব্যারিয়ার্স, ফ্যামিলি জব বা বিজনেস ছাড়া এখনো এখনো বলতে গেলে আসলে ফ্রিল্যান্সিং জিনিসটাকে ওভাবে মূল্যায়ন করে না। আমার প্রেক্ষাপট বা আমার দৃষ্টিকোণ থেকে দেখছি, দেখা গেছে অনেক স্টুডেন্ট আসে, আসার পরে বাবা মাকে নিয়ে আসে, বাবা মা বলে এটা কি জিনিস, এটা করে কি আসলে ইনকাম করতে পারবে, মানে ছেলে পেলে করতে চাচ্ছে, তার জন্য সে আসলে মানে একটা অপশন রাখছে। এখন অনেক কনফিউজড উনি, অ্যাডমিশন নিতে এসেও দেখা যায় যে অনেক কনফিউজ থাকে, সে কি আসলে ভালো করতে পারবে বা আর্ন করতে পারবে, শিখতে পারবে। তো এরকম জিনিস এখনো কাজ করে। তোমার ক্ষেত্রে কি আসলে তোমার ফ্যামিলি মেম্বারের যে ব্যারিকেডস আছে, এটা কি, মানে ফ্যামিলি মেম্বার কিভাবে দেখে তোমার এটা? ব্যারিয়ারটা আমার যে খুব বেশি আসছে এরকম কিছু না। আমি যখন কোডিংতে মানে কোর্স করবো এখন চিন্তা ভাবনা ছিলাম, তখন দেখা যেত যে 3000 টাকা যে কোর্স ফি ছিল, যে এলিমেন্টর জেট এলিমেন্টস। তো আচ্ছা এই আচ্ছা, তিন হ্যাঁ। হাজার টাকা ম্যানেজ মানে আমার সেই টাইমে অনেক বেশি কষ্টকর। সেই জায়গাতে হচ্ছে অনেক কষ্টে টাকাটা ম্যানেজ করছিলাম, কারণ আব্বু তো দিবে না। আর পাশাপাশি হচ্ছে আমি একটা উপবৃত্তি পাইতাম, সেই উপবৃত্তির টাকা দিয়ে আমি কোর্সে জয়েন করছি। যদি আব্বু তখনও জানতো না যে আমি কোর্সে ভর্তি হয়েছি, আম্মুও জানতো না। আমি জাস্ট জাস্ট কোর্সে জয়েন করছি, রেগুলার ক্লাস শুরু করছি। একটা পর যে জানলো যে হ্যাঁ আমি একটা কোর্স করছি, পরবর্তী মার্কেট প্লেসে কাজ করতে মানে নামছি আর কি। দেখ ইভেন যখন 1 মাস 1.5 মাস কাজ আসছে না, তখন দেখা গেলো আব্বু অনেক বকাবকি করতো যে আমি রাত জাগতেছি, কোনো কাজ আসছে না, কি করতেছি না করতেছি এরকম কিছু রাইট অনেক রাইট। বকা খাওয়ার পর যখন দেখলো যে না আমি একটা ইনকামে আসতে পারছি, একটা ইনকাম নিয়ে আসতে পারতেছি, তখন আস্তে আস্তে আব্বু জিনিসটা বোঝা শুরু করলো। আর আলহামদুলিল্লাহ এখন আর কোনো ব্যারিয়ার নাই। যদি এখনো বলে যে রাত জাগা বন্ধ করতে, হ্যাঁ, এই বিষয়টা, তবে আলহামদুলিল্লাহ যে এখন আর কোনো ব্যারিয়ার শেষ হয়ে গেছে। রাইট রাইট। সো যেমনটা শুনলাম আমরা, যে গিগ রিসার্চটা খুব ইম্পর্টেন্ট তুষারের কথায়, যেটা হচ্ছে একটা সময় নিয়ে খুব সুন্দরভাবে গিগ রিসার্চ করে, কারণ পরবর্তীতে আর অপশন থাকে না আমাদের। একটা গিগ যখন র্যাঙ্ক করে যায় তখন কিন্তু ওটা এডিট করা অনেক ঝামেলা, বা দেখা যায় তখন ডিসক্রিপশন অনেক কিছু মিসিং, বা অনেক ইনফরমেশন দেওয়ার ছিল তখন মনে হয় যে দেওয়া যায় না, মানে এরকম অনেক কিছু হতে পারে। সো এই ক্ষেত্রে তুষার যে সাজেশনটা দিচ্ছে ইটস এ গুড অপশন। আমার হয়তো এডিট করতে হচ্ছে, বা প্রাইস আমি কাস্টমাইজ করতে চাচ্ছি, এই সমস্ত কেসে আমাদের কিউতে যখন অনেকগুলো অর্ডার থাকবে, এবং মোটামুটি অনেকগুলো অর্ডার এন্ডিং এ চলে আসছে, ধরা যাক 8টা 10টা অর্ডার আমার শেষ পথে, আমি তখন গিগটাকে কাস্টমাইজ করলাম। মাইনর কাস্টমাইজেশন, মেজর বলতে আমি সব জায়গায় টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর প্রাইসিং, গ্যালারি সব চেঞ্জ করে ফেললাম একসাথে, মেজর একটা মিস্টেক হবে। তো যেটা হচ্ছে আমাদের হালকা কিছু মাইনর কাস্টমাইজেশন করতে পারি ফাইবারের গিগগুলোকে, এবং তখন আমরা যখন কিছুটা র্যাঙ্ক হারাবে, এবং আমরা যদি ডেলিভারি করে দেই গিগটা, মানে আমাদের যে 8টা 10টা সার্ভিস বা অর্ডার কিনতে ছিল, সেই অর্ডারগুলো যদি ডেলিভারি করে দেয় এবং সেগুলো যদি ভালো কিছু ফিডব্যাক নিয়ে আসে, অনেকগুলো ফিডব্যাক যখন একসাথে আসবে, তখন গিগটা আরেকটা বাম্প পাবে, এবং ওই বাম্পে দেখা যাবে আবার আগের পজিশনে না আসলেও কাছাকাছি কোনো একটা জায়গায় আসছে। পরবর্তীতে আমরা যদি রাত জেগে বা অ্যাকাউন্টটাতে অ্যাক্টিভ থাকতে পারি, কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি, আস্তে আস্তে গিগটা আবার আগের পজিশনে চলে আসে। এটা একটা রিস্কি প্রসেস, বাট ইটস এ গুড প্রসেস, বা এই প্রসেসে যাওয়া উচিত। ধাপ করে আমার ইচ্ছে হলো আমি গিগটাকে এডিট করবো, কাস্টমাইজ করবো। আবার 10% ক্ষেত্রে মতামত ডিফারেন্ট। 10% ক্ষেত্রে অনেকেই বলছে যে আসলে আমার গিগ এডিট করার পর কিছুই হয়নি, আগের জায়গায় আছে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, বাট 80 বা 90% কেসে আমরা দেখছি যে এটার র্যাঙ্কে মেজর চেঞ্জেস দেখা যায়। সো এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা ফলো আপ করতে পারি। সো তুষার, একটা ক্লায়েন্ট আসা থেকে একটা ক্লায়েন্টের কাজ ডেলিভারি দেওয়া পর্যন্ত হোয়াট শুড বি দ্য প্রসেস? আমরা হয় কি অনেকে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে হাই লেখার পরও আমি আর বুঝতেছি না ক্লায়েন্টকে আমি আর কি বলবো, বা ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, রিকোয়ারমেন্ট দেখে আমি বুঝতেছি আমি এটা করতে পারবো, কিন্তু কমিউনিকেশন আমি আগে দিতে পারতেছি না, গোথ্রো করতে পারতেছি না, একটা পর্যায়ে গিয়ে স্ট্যাক হয়ে আছি,
ক্লায়েন্টের কিন্তু অনেক অপশন থাকে ফাইবারে। ক্লায়েন্ট দেখা যাচ্ছে 3 জন 4 জনকে নক করছে, তাদের সবার সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন চলতে থাকে। এক্ষেত্রে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা যদি চুপ করে বসে থাকি, আমার মেসেজে রিপ্লাই করবে না, আরেকজন কিন্তু কন্টিনিউয়াস কমিউনিকেশন করে সে কাজটা নিয়ে নেবে। এই ক্ষেত্রে কমিউনিকেশন গো থ্রু করার একটা প্রসেস, এবং কাজটা পাওয়ার পর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, কন্টিনিউয়াস কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজটা ডেলিভারি করার পরও কিন্তু একটা প্রাইভেট ফিডব্যাক থাকে আমাদের, সেটা চাওয়ারও একটা ব্যাপার, বা ট্রিকিলি চাইতে হবে, ডাইরেক্ট তো চাওয়া যায় না। এই যে স্টেপগুলো কেমন থাকে তোমার, তুষার? মানে সর্বপ্রথম যখন একটা ক্লায়েন্ট মেসেজ দেয়, কিছু কিছু ক্লায়েন্ট মেসেজ দিবে শুধুমাত্র হাই হ্যালো, এটা একটা বিষয়। বাট যখন কোনো ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ফুল একটা ডকুমেন্টেশন দিয়ে দেয় বা তার রিকোয়ারমেন্টটা ফুল ফিল যখন দিয়ে দেয়, তখন তো আমার একটা পড়ার জন্য সময় লাগবে, মিনিমাম 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট সময় লাগার কথা। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস জিনিসটা লাইক করি যে তাকে বলি মানে তাকে হচ্ছে ওয়েলকাম জানাই আমার কাছে আসার জন্য। পরবর্তীতে বললাম যে ঠিক আছে, আমাকে জাস্ট মিনিট আই উইল মানে মানে আপনাকে বলি যে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে জানাচ্ছি কি কি করতে হবে। তার পরবর্তীতে আমি সাধারণত হচ্ছে মানে যদি যেটা বুঝলাম বুঝলাম, না বুঝলাম হচ্ছে একটু গুগল করলাম, গুগল করে দেখলাম যে আসলে কি বিষয়টা আছে কি নাই। তার পরবর্তীতে যখন দেখলাম যে হ্যাঁ কাজটা আমি পারবো, পরবর্তীতে তাকে আমি একটা খুব তাড়াতাড়ি একটু মানে এটা হচ্ছে একটু গুগল ট্রান্সলেটর করি যাতে হচ্ছে একটু ফাস্ট টাইপটা করা যায় আর কি। তখন তাকে খুব তাড়াতাড়ি কিছু মানে ইনফরমেশন দিয়ে দিই যে হ্যাঁ এই কাজটা এইভাবে হবে, একটা রোড ম্যাপ দিয়ে দিই। পরবর্তীতে তাকে আরেকটু বলি, যখন দেখলাম যে না মানে এতটুকু সময় আমার নাই, তখন যাকে বলি যে আমরা জুমে আসতে পারি বা লাইভে আসতে পারি, লাইভে এসে আমরা হচ্ছে পরবর্তী ডিসকাশনটা রাখতে পারি আর কি। তখন সেই অনুযায়ী আর একটা বিষয়টা হচ্ছে ক্লায়েন্টকে যখন জুমে বা মানে অনলাইনে নিয়ে আসা হয়, মানে লাইভে নিয়ে আসা হয়, তখন কাজ পাওয়ার সম্ভাবনা 90% বেড়ে যায়। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, আর এরপরে যে ডেলিভারির ব্যাপারে কি করো আসলে? ডেলিভারি করার আগে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন গুলো কেমন থাকে? ভাই আমি যে কোনো কাজ নেওয়ার জন্য আমি দেখা গেল যে কাজটা 7 দিন, মানে 7 দিনের কাজ, সেটা আমি 10 দিন বা 11 দিনে রাখি। এখানে একটা ব্যাকআপ রাখি, যদিও ক্লায়েন্টকে বলে নি যে আমি 7 দিনের কাজটা, 7 দিনেরও কম সময় কাজটা করবো, বাট আমি একটু সময়টা বাড়ায় রাখতেছি ব্যাকআপ হিসাবে। তো তখন ক্লায়েন্ট যদি অ্যাগ্রি করে তাহলে আমি সে সময়টা বাড়ায় রাখি। পরবর্তীতে যখন মানে ডেলিভারি আমার কাজটা কমপ্লিট হয়ে যায়, যখন পরবর্তীতে তখন ক্লায়েন্টকে বলি যে কি অবস্থা, বা ক্লায়েন্টের সাথে একটু মিটিং আসি যে তার কোথায় সমস্যা হচ্ছে, মানে ক্লিয়ার সবকিছু ক্লিয়ার আছে কিনা, মানে তার কাজটা পছন্দ হয়েছে কিনা। এগুলো যখন তার সাথে কথা বলার পর সে যখন হ্যাপি হয়, যে বোঝা যায় যে না তার কাছে আমি ভালো রিভিউ পাবো, তখন আমি তখন মানে ডেলিভারিতে যাই। আর সাথে হচ্ছে প্রাইভেট কাজের জন্য আমার খুব বেশি কষ্ট করতে হয় না, কারণ আমি প্রত্যেকটা কাজের জন্য আমি মানে শেষে এসে একটা ছোট একটা কনভারসেশন চালাই। মিটিং এ আসলে অনেক সময় আসে, অনেক সময় আসে না, বাট একটা কথা চালাই বা একটু মজা টজা করি, যেন হচ্ছে ক্লায়েন্ট হ্যাপি থাকে, খুশি মনে যখন একটা ভালো রিভিউ দেয়। এই জিনিসটা আমি একটু মানে মাথায় রেখে কাজটা করি। গ্রেট, স্যার এটা একটা ভালো একটা পয়েন্ট। অর্থাৎ এন্ডিং এ আমরা যদি ডাইরেক্ট, তো আসলে মার্কেট প্লেসে রেটিং রিভিউ এখন চাওয়া আপওয়ার্কে যায়, বাট ফাইবারে ওভাবে যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ভিডিও কলে নিয়ে আসতে পারি। ভিডিও কলে এনে আমরা হয়তো ডাইরেক্টলি ফিডব্যাক না বলে আসলে বলবা যে আসলে কাজের আই হোপ একটা ভালো ফিডব্যাক তুমি আমাকে দিবা, আমার কাজটা যদি পছন্দ হয়ে থাকে। আর আসলে ক্লায়েন্টকে যদি প্রপারলি সার্ভ করা যায়, কিছু চাওয়া লাগে না, সে অটোমেটিক্যালি আসলে রেটিং রিভিউ দিয়ে দেয়। সাকিব, থ্যাংক ইউ ভাইয়া ফর দ্য অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে পঙ্কজ রয় লাইফ হিস্ট্রি জানতে চাইছে আমার। ওয়াও, অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে আসছি, প্রফেশনাল এডুকেশন। ইনশাআল্লাহ আমি একটা লাইভ করব ঈদের আগে, দেখি হয়তো ওইখানে অনেক কোয়েশ্চেন টোয়েশ্চেন নিব, বা আমার লাইফ হিস্টরি শেয়ার করবো। ঠিক আছে ভাইয়া। ফয়েজ ভাইয়া গ্রেট। আচ্ছা, এখন ক্লায়েন্ট আসলো, হ্যাঁ আমি একটা জিনিস বুঝি নেই, হইতেই পারে আমরা আসলে সবকিছু যে জানবো এমন কিছু না। তো এই জিনিসটা ধরো একটা শপিফাইয়ের ফিচার চাইছে, বা ওয়ার্ডপ্রেসে এমন একটা জিনিস চাইছে যেটা হয়তো আমি আগে করি নাই। এই জিনিস, এই জায়গাটাতে তুমি আসলে কেমনে হ্যান্ডেল করো, বা এই জায়গাটা অনেকে ফেস করে, এটা খুব স্বাভাবিক। কারণ এত এত প্লাগইন যদি ওয়ার্ডপ্রেসের উপর বা শপিফাইয়ের উপর 1 বছর ক্লাস নিতে বলা হয়, উই ক্যান ডু। আমাদের ক্লাসগুলো 3-4 মাস বা 5 মাসে শেষ হয়ে যাচ্ছে। আমাদেরও কিছু লিমিটেশন থাকে, নির্দিষ্ট সময় ব্যাচগুলো শেষ করতে হয়, অনেক কিছু আসলে অজানা থাকে, বা মার্কেটে আসলে সবকিছু জেনে মার্কেটে কাজ করতে যাওয়াটাও পসিবল না, কারণ সবকিছু জানতে জানতে আমার বছর 10 বছর 20 বছর পার হয়ে যাবে। এই জায়গাটা কিভাবে তুমি হ্যান্ডেল করো? ভাইয়া সর্বপ্রথম হচ্ছে একটু গুগল করার চেষ্টা করি বা নিজে থেকে বোঝার চেষ্টা করি আসলে এই বিষয়টা এরকম হতে পারে, অল্টারনেটিভ এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকে। সেই অনুযায়ী তখন সার্চ করি, যখন দেখলাম যে না আমি খুব একটা সলিউশন পাচ্ছি না, তখন মানে আমাদের সাপোর্ট টিমের কাছে চলে যাই যে ভাইয়া আমার এই সমস্যাটা হচ্ছে, কি করা যায়, কি সলিউশন দেওয়া যায়। যদি দেখা গেল যে মানে আমি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, সেই ফিচারটা ওয়ার্ডপ্রেসে কোনো প্লাগইন দেওয়া হবে না,
তখন তাকে ক্লায়েন্টকে বলি যে না এই বিষয়টা হচ্ছে না, তখন এবং এর অল্টারনেটিভ এটা, তাকে ক্লায়েন্টকে যদি বোঝায় বলা হয়, কখনোই এরকম হয় না যে এই কাজটা মিস যাবে। বা মানে অনেক সময় হয় কি, অনেকে এই কাজটা ভুল করে যে আমি একটা কাজ পারি না বা বুঝতে পারতেছি না, বা ক্লায়েন্টকে আমি ঠিক মতো না বুঝে আমার মতো আমি থেকে যাচ্ছি, দেখা গেল যে শেষ পর্যন্ত অর্ডারটা ক্যান্সেলের দিকে চলে যাচ্ছে। সো এই কাজটা না করে আমি ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে দেখো আমার এই বিষয়টা এভাবে হবে না, বা এই বিষয়টা এত দূর পর্যন্ত যেতে পারে। তাকে যদি ঠিক মতো বোঝানো যায়, আশা করি কোনো প্রবলেম হবে না এবং ভালো কিছু মানে কাজটা শেষ পর্যন্ত শেষ করা যাবে। গ্রেট। আচ্ছা, একটা বিশাল কোশ্চেন আমিন ভাইয়ের। ফাইবারে মনে করেন একটা ক্লায়েন্টের সাথে কোনো একটা প্রজেক্ট নিয়ে কথা হইলো, কিন্তু তার রিকোয়ারমেন্ট নিয়ে আপনার কাছে প্রবলেম আছে মনে হয়, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কিংবা ক্যান্সেলের ভয় থাকে, বা কাস্টম অফারে না গিয়ে পরে প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর অফার নেওয়া যাবে কি না, এরকম কিছু একটা জানতে চাইছি। তুষার। আচ্ছা ভাইয়া, আর যে কিছু কিছু কাজ আসে যেগুলো মানে 50-50 চান্স থাকে, যারা আমি পারবো পারবো না এরকম একটা যখন থাকে, তখন একটু রিস্ক নেই। যে কাজটা ক্লায়েন্টকে বলি যে দেখ ঠিক আছে, আমি তাহলে তোমাকে একটা ডেমো দেখাচ্ছি যে এই বিষয়টা আমি করতেছি, তোমার পছন্দ হয় কিনা। এ পর্যন্ত আমি করি, তারপর ক্লায়েন্টকে যখন দেওয়ার পর যখন বলে যে না ঠিক আছে ঠিক দিকে যাচ্ছি, তখন আমি অর্ডারটা নিই। আর ক্লায়েন্টের সাথে কথা বললে বোঝা যায় যে আসলে সে কি মানে ভ্যালিড, মানে ভালো ক্লায়েন্ট নাকি খারাপ ক্লায়েন্ট। রাইট। যদি সেটা বোঝা যায় তো সরাসরি তো হচ্ছে আমি পরবর্তীতে অর্ডারটা নিতে পারি। বাট একটা বিষয় হচ্ছে, অর্ডারটা খুব বেশি লেট করা উচিত না। আমি জানি যে হ্যাঁ ক্লায়েন্টের সাথে ট্রাস্ট করতেছি, ট্রাস্ট করলেও এত ট্রাস্ট করা ভালো না যে আমার ফুল প্রজেক্ট শেষ করে ফেলতেছি তারপরে আমি অর্ডারটা নিচ্ছি না। আমার দেখবো যে আমার কাজ প্রায় 60-70% ডান, তখন আমি হচ্ছে ক্লায়েন্টের সাথে আমি অর্ডারটা মানে নিয়ে নিলাম, তারপর বাকি কাজটা করে অর্ডার ডেলিভারি দিলাম। কারণ ফাইবার একটা বিষয় অলওয়েজ দেখে যে আমি একটা ক্লায়েন্টের সাথে আসলো, ক্লায়েন্টের সাথে আমি কতদিন মানে কথা চালাই যাচ্ছে আর কি, বাট কাজ নিচ্ছি না, এরকম যাতে না হয়। মানে একটা নির্দিষ্ট সময় রাখার পর অবশ্যই মানে কাজটা নিয়ে নিতে হবে, পরবর্তীতে কাজটা কমপ্লিট করার জন্য। গ্রেট, বাট চমৎকার। অর্ডার নতুনদের জন্য কি সাজেশন থাকবে, আমরা চলে আসি। নতুনদের সাজেশন বলতে, একটা স্টুডেন্ট যখন আসলে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করতেছে, এর বাইরে আউট অফ দ্য বক্স কি করতে পারে? বা আমরাও মার্কেট প্লেসে কাজ করার সময় দেখি, যখনই আমাদের সুযোগ থাকে, আমাদের যারা ওল্ড স্টুডেন্ট আছে নতুন কিছু স্কিল ডেভেলপ করার ট্রাই করে। সো এই জায়গাটা তোমার গাইডলাইন কেমন থাকবে? ভাই আমি অলওয়েজ সাজেস্ট করবো রেগুলার ব্লগ করতে হবে। মানে এক নতুন নতুন একটা নতুন একটা ফিচার আসতেছে, আমি জানতে পারলাম যে এলিমেন্টারে একটা নতুন একটা উইজার্ট আসছে, সেই উইজার্টটা কি আসলে, সেই বিষয়ে আমার সম্পূর্ণরূপে জানতে হবে বা সেইভাবে আগাইতে হবে। বা এলিমেন্টারের অল্টারনেটিভ কিছু আছে কিনা, বা আরো নতুন নতুন কি কি বিল্ডার আসছে, কি কি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। যেমন ওয়েব ফ্লো বর্তমানে একটা খুব ট্রেন্ডি একটা প্ল্যাটফর্ম, মানে ফ্রিল্যান্সার কম বাট কাজের এটা অনেক বেশি, ভ্যালু অনেক বেশি। সো এভাবে রেগুলার মানে ব্লগ করতে হবে, রেগুলার মানে চেষ্টা করে যেতে হবে। মানে আর আরেকটা বিষয় হচ্ছে ফাইবারে রেগুলার মানে খুঁজতে হবে যে আমি মানে আসি ফাইবারে হচ্ছে আমি একটা সার্ভিস দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের উপর সার্ভিস দিচ্ছি, এর বাদে ওয়ার্ডপ্রেস এর রিলেটেড আর কি সার্ভিস মানে মানে বাকিটা প্রোভাইড করতেছে, সেগুলো আমার রেগুলার দেখা, সে অনুযায়ী আমার মানে নিজেকে প্রস্তুত করা যাতে আমিও সেই জায়গাতে যেতে পারি আর কি। গ্রেট, গ্রেট, চমৎকার। কিছু আলোচনা হচ্ছে আমাদের। সো ফাইবার নিয়ে যারা একটু কনফিউজ, বা ফাইবারে অ্যাকাউন্ট গ্রো নিয়ে যারা কনফিউজ, তারা আমাদের সাথে লাইভে চ্যাটে কমেন্ট করতে পারো। আমাদের সাথে আছে আব্দুর রহিম তুষার, আমাদের অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্ট, 37 ব্যাচের, এখন আমাদের প্রায় 202-3 ব্যাচ চলতেছে। তারপর হচ্ছে 60 ব্যাচে ছিল, এবং দে হ্যাভ এ টিম, গ্রেট টিম, যেটা আমরা 60 ব্যাচে দেখছি। সো আমরা কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে কিছু গ্রুপ ওয়াইজ কিছু সেগমেন্টে ভাগ করে দিই, যাতে আসলে তারা আমাদের উইকলি 2টা ক্লাসের পাশাপাশি নিজেরা সপ্তাহে অন্তত পক্ষে একটা মিটিং করতে পারে, বা সেই মিটিং গুলাতে নিজেদের নলেজ শেয়ারিং থেকে শুরু করে ইংলিশ কমিউনিকেশনের আপগ্রেডেশন থেকে অনেক কিছু করতে পারে। সো তুষার, হাউ ইট ওয়ার্কস? তোমাদের যে গ্রুপটা ছিল, আমি দেখছি আসলে খুবই অ্যাক্টিভ একটা গ্রুপ ছিল, তার তোমাদের গ্রুপের ম্যাক্সিমামই কাজ করতেছে, খুব ভালো অবস্থায় আছে। সো হাউ ইট ওয়ার্কস? 37 ব্যাচে আমাদের একটা গ্রুপ ছিল, এটা বেশ বেশ অনেকটা সময় আমাদের মানে কাজ করছে, একসাথে ছিলাম আমরা, একসাথে কথা বলতাম রেগুলার। ইভেন 60 ব্যাচে আমাদের একটা পাওয়ারফুল একটা গ্রুপ তৈরি হয়েছিল, যে পাওয়ারফুল গ্রুপের কারণে ভাইয়া যে এসএইচ সিফাত ভাইয়া, ইনি আমাদের গ্রুপে হেড, বা শিহাব মুর্শিদ ভাইয়া, এরা আমাদের গ্রুপে ছিল। তো ভাইদের সাথে রেগুলার কমিউনিকেশন বা রেগুলার মাঝে মাঝে আমরা গ্রুপ কলে বসতাম, আমরা আমাদের প্রবলেম শেয়ার করতাম, ভাইয়া এই প্রবলেমটা হচ্ছে, ভাই কি সলিউশন করা যায়, সলিউশন একটা দেন। দেখা যায় এভাবে একটা দেখা তো যে ভালো একটা নলেজ শেয়ার তো হতোই, পাশাপাশি হচ্ছে মানে ইভেন আমি একটা কাজ পারি না বা সেই কাজটা ভাইয়ারা বললো যে ঠিক আছে আমি পারবো, ঠিক আছে তাহলে ভাইয়া করলো। বাট
আমার কাজ তো ক্যান্সেল হলো না, বরঞ্চ আর একটা ভালো কিছু একটা মানে সে জায়গাতে আসতেছে। তো গ্রুপিং একটা খুব বড় একটা বিষয়। এক্স্যাক্টলি, মার্কেট প্লেসে আসলে অনেক সময় আমি একটু বলি, ধরো আমাদের অ্যাকাউন্ট গ্রো করতেছে না, বাট 2-3 জন কাজ পাইছে, তাইলে কি হলো, আমার অ্যাটলিস্ট মোটিভেশন থাকতেছে যে আমি দেখতেছি কাজ পাচ্ছে, আমিও পাবো। পাশাপাশি যখন কাজগুলোকে শেয়ার করা হয়, আমি একটা কাজ পারতেছি না বা আমার সময় নাই, আমি এত পরিমাণ কাজ নিয়ে নিছি, তখন আসলে ডিস্ট্রিবিউট করাটা ইজি হয়। অনেকদিন ধরে একসাথে থাকার কারণে একটা ট্রাস্ট বা বন্ডিং তৈরি হয়। অনেক সময় দেখা যায় তারা অফলাইনে দেখা করে, অনলাইনে মিটিং করে, এটা চমৎকার একটা ট্রাস্ট থাকে। সেক্ষেত্রে আসলে প্রজেক্টগুলো আমি হঠাৎ করে নতুন একজন আমার একজন লাগবে প্রজেক্ট কোঅর্ডিনেটর, যাকে দিয়ে আমি কিছু কাজ টাজ করাবো, তাকে কাজ দিলাম, সে যদি হঠাৎ করে হাওয়া হয়ে যায়, আমার ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, আমি ওকে পাচ্ছি না, ও কাজ কতটুকু করছে আমি জানি না, এই গ্যাপটা আসলে মিটিগেট করার জন্য গ্রুপ ওয়াইজ যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো থাকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো চমৎকার। আমরা একদম শেষ পথে, কোডবিন বিডির কোন কোন জিনিসগুলো খুব ভালো লাগছে বা হাউ দিস হেল্পস ফর এ ফ্রিল্যান্সার? কোডবিন বিডি সম্পূর্ণ একটা নির্দিষ্ট গাইডলাইনের মানে প্রোভাইড করে, যেটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি ইভেন আরেকটা জায়গায় আমি একটা কোর্স করছিলাম, যেখানে কোনো গাইডলাইন্স তো ছিলই না, জাস্ট খালি তারা একটা জিনিস দেখাই দিল, পরবর্তী সাপোর্ট তো দূরে থাক। সো প্রথম কথা হচ্ছে খুব ভালো একটা গাইডলাইন্স, সেকেন্ড হচ্ছে সাপোর্ট। ইনস্ট্যান্ট সাপোর্টের ওপরে কোনো বিষয় না, আমি যতই প্রো লেভেলের হই, বাট মানে কোথায় আমার প্রবলেম আসতেই পারে, সো এটা একটা সলিউশন অবশ্যই একটা মানে সাপোর্ট টিম থাকলে আমি সাথে সাথে একটা সলিউশন পাচ্ছি। সো গাইডলাইন, সাপোর্ট, আর পরবর্তীতে হচ্ছে আপনাদের যে মোটিভেশন আর কি। গ্রেট, চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একদম শেষ পথে। সো অডিয়েন্স বা যারা নতুন ফ্রিল্যান্সার বা যারা মিড লেভেলের ফ্রিল্যান্সার, তাদের জন্য যদি কিছু বলার থাকে। হ্যাঁ, বর্তমানে বিষয়টা হচ্ছে যে দেখা গেল যে 100 জনের ভিতর 10 জন কাজ পাচ্ছে, 90 জন কাজ পাচ্ছে না, অনেক বেশি হার্ড একটা কম্পিটিশন চলে আসছে। সো আমি অলওয়েজ সাজেস্ট করি যেন সবাই একটা টিম বিল্ড করে। যেমন আমি কাজ পাচ্ছি, বাট আমার গ্রুপে বা আমার ব্যাচের আর 2 জন কাজ পাচ্ছে না, তো তাদের সাথে আমি কথা বলে বললাম যে ভাইয়া আমি কাজ পাচ্ছি, আমার একটা টিম বিল্ড করা দরকার। আমি একটা টিম যদি থাকে, তার আমি একটা টিমে একটা টিম তৈরি করি আর কি। তো টিম যদি থাকে, পরবর্তী দেখা গেল যে আমার 3টা কাজ আসছে ইনস্ট্যান্ট, তো আমার 3টে ইনস্ট্যান্ট ডেলিভারি লাগবে। সো সেই জায়গাতে আমি যদি বাকি 2জনকে 2টা কাজ করে নিতে পারি, তো একটা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারছি, তাদের উপকার হলো, আমাদের উপকার হলো। সো অলওয়েজ আমরা চেষ্টা করবো একটা টিম রেডি করি, টিম রেডি থাকে, টিম ওয়াইজ কাজ করার, এটা সবার জন্য উচিত। আমরা টিম ওয়াইজ কাজ করলে যেটা হয়, আমাদের ওই যে বললাম আমি কতগুলা কাজ নিব একা, এটা সবসময় আমি বলি, স্কেল আপ করার জন্য আমাদের অনেক টপ রেটেড ফ্রিল্যান্সারও আছে যারা নিজেরাই কাজ করে যাচ্ছে এখনো। সেই অ্যাকাউন্টের কাজটা অন্য কাউকে দিতে ভয় পায়, কোয়ালিটির একটা ব্যাপার থাকে, ইটস ট্রু, বাট কোয়ালিটিটা আসলে আমি যদি ওকে দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে ফলো আপ করায় নিতে পারি, আস্তে আস্তে ওই কোয়ালিটিটাও ভালো হবে। এবং প্রথম প্রথম কিছু কাজ করলো, তারপর আমি ফাইনাল টাচ দিতে পারি বা কমিউনিকেশনটা আমার হাতে থাকলো, আস্তে আস্তে কিন্তু কাজগুলো সে যখন বুঝে যাবে, আমার কিন্তু লোড কমে যাচ্ছে, আমি তখন প্রচুর পরিমাণে কাজ নিতে পারতেছি। স্কেল আপ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে টিম বিল্ড আপ করা উচিত। থ্যাংক ইউ তুষার, আমাদেরকে এত ইম্পর্টেন্ট সময়ের মধ্যেও আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নেক্সট উইকে ইনশাল্লাহ আবার কোনো এলিট ফ্রিল্যান্সারের সাথে দেখা হবে, তাদের ট্রিক্স এবং টিপস জানা হবে। আই হোপ এটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সেশন, কারণ আমি একদম পুরো অল্প সময় 30-40 মিনিটসের একটা পডকাস্টে মেজর কিছু পয়েন্ট আমি তো সবসময় বলি, কিন্তু যারা আমাদের স্টুডেন্টরা সাকসেসফুলি কাজ করতেছে, তাদের অবশ্যই নিজস্ব কিছু ব্যাপার স্যাপার থাকে, এই জিনিসগুলো আমরা নিয়ে আসি উঠে। এবং যারা নতুন, তারা আই হোপ এই পডকাস্টটা ফলো করবা। এবং আমি স্ক্রিনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা এই ধরনের পডকাস্টগুলো মিস করে গেছো, codebenbidi.com ওয়েবসাইটে /reviews লিখে সার্চ করলে একটা পেজ চলে আসবে, ওইখানে এরকম আরো অনেক পডকাস্ট আছে। আমাদের প্রত্যেক সপ্তাহে এই পডকাস্ট হয়ে আসতেছে গত 2 বছর ধরে। তো আরো এরকম মানে মজার কিছু পডকাস্ট দেখে নিতে পারো এই লিঙ্ক থেকে। আর আমাদের স্টুডেন্টরা কেমন কাজ করে আসতেছে সেটা দেখে নিয়ে আসতে পারো codebenbidi.com/success-stories এই লিঙ্ক থেকে। শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ তুষার, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এন্ড থ্যাঙ্কস টু দ্য অডিয়েন্স যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক অনেক কোয়েশ্চেন করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।